যদি সতীদাহ প্রথা আজও সমাজে প্রচলিত থাকতো, যদি বাল্যবিবাহ নামক শব্দটা সমাজ থেকে মুছে না যেত, তাহলে কি আমরা সত্যিই কোনোদিন আধুনিকতার স্বাদ উপভোগ করতে পারতাম? এই যে মডার্ন শব্দটা নিয়ে আমাদের এত গর্ব, আদৌ কি এই শব্দটা থাকতো আমাদের ডিকশনারিতে? না, থাকতো না হয়তো। কারণ তিনি শুধু ভারতীয় সংস্কারক নয়, আধুনিকতার জন্মদাতাও। তাই তার স্পর্শ লেগে থাকা ইটপাথরের কাছ থেকেও তো আমাদের ইতিহাসের গল্পগুলো শুনতে ইচ্ছে করে, তাই না? সেই কারণেই আমরা চলে এসেছি রাজা রামমোহন রায়ের বাড়ি, যা আজ বিশাল মিউজিয়াম। বর্তমান যুগে দাঁড়িয়েও আজ অষ্টাদশ যুগের গন্ধ, তার ব্যবহার করা আসবাবপত্র, নিজের হাতের লেখা চিঠি আর সেই যুগের বাড়ির আর্কিটেকচার সব মিলেমিশে এক হয়ে গেছে। সব গল্প সত্যি হয় না, কিন্তু কিছু সত্যি গল্প হয়ে থেকে যায় ইতিহাসের পাতায়। ফোনের এই 6.5 ইঞ্চি স্ক্রিনে কতটা দেখানো পসিবল জানি না, কিন্তু ভ্রমণ পিপাসু আর ইতিহাস সন্ধানী মানুষের ভ্রমণের তালিকায় এই জায়গাটা থাকা আবশ্যিক। তাই দেরি না করে আমরাও বেরিয়ে পড়লাম 85A রাজা রামমোহন রায় সরণির উদ্দেশ্যে। মনে পড়ে 1829 সালে 4 ডিসেম্বর দিনটা? না, ঠিক মনে পড়ছে না তো। কি হয়েছিল ওই দিন? অ্যাকচুয়ালি মনে পড়বে কী করে, কারণ তখন তো আমরা কেউ জন্মাইনি, তাই নয়? কিন্তু আমরা সবাই বইয়ের ইতিহাসের পাতায় কিন্তু এই দিনটার কথা পড়েছি। কারণ এই দিনটা ছিল যেদিন রাজা রামমোহন রায় উইলিয়াম বেন্টিংকের সাথে কথা বলে এই দিনটাতে সতীদাহ প্রথা ভারতবর্ষে বন্ধ করা হয়েছিল। যেদিনকে বিল আনা হয়েছিল, রেগুলেটরি অ্যাক্ট আনা হয়েছিল অফিসিয়ালি, যাতে সতীদাহ প্রথা ভারতবর্ষে পুরোপুরিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এবার মনে পড়েছে একদম। সত্যি এ এক ইতিহাসের এক লোমহর্ষক অধ্যায়। সেই সময় দাঁড়িয়ে রাজা রামমোহন রায় যদি ওই সাহসিকতাটা না দেখাতেন, তাহলে আধুনিকতা আমাদের কাছে চিরকালের জন্য হয়তো অধরাই থেকে যেত। আজ আমরা এসেছি তারই বাড়িতে, ইটের আনাচে কানাচে লেগে থাকা ইতিহাসের সাক্ষী হতে, যা আজ পরিণত হয়েছে মিউজিয়ামে। টিকিট প্রাইস হলো 10 রুপিস ফর ইন্ডিয়ান অ্যান্ড 50 রুপিস ফর ফরেনার। আর সোমবার ছাড়া সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে 11টা থেকে বিকেল 4টে অবধি। আজকে আমরা ফাইনালি চলে এসেছি রাজা রামমোহন রায়ের বাড়িতে, কলকাতায়। লোকেশনটা ওদিকে। লোকেশনটা হচ্ছে, আমরা এখন হচ্ছে আমার স্ট্রিটে, সিটি কলেজ থেকে জাস্ট যদি আমরা চালতা বাগানের দিকে আসি, সিটি কলেজ ক্রস করে এসে আর রাজা রামমোহন রায়ের যে কলেজটা রয়েছে, একদম কলেজ আর মিউজিয়ামটা একই সাথে, ঠিক আছে? চলো দেখা যাক। এই দিকটা হচ্ছে কলেজটা, এটা হচ্ছে সায়েন্স সেকশনটা। কি অসাধারণ বাড়ির স্ট্রাকচার! বিশাল বড় বড় কাঠের দরজা, খড়খড়িওয়ালা জানলা, সে এক ব্যাপারই আলাদা। অ্যাকচুয়ালি এই ছবিটা হচ্ছে আমাদের খুব চেনা ছবি, যারা আমরা প্রত্যেকেই ইতিহাস বইয়ের পাতায় পড়েছি। সেই ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায়, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। এই পুরো জায়গাটায় পুরো জিনিসটা ডেসক্রাইব করা আছে। অ্যাকচুয়ালি এই মিউজিয়ামটা অনেকটাই বড়। আমরা এসে ভেবেছিলাম হয়তো ছোট হবে, কিন্তু চারিদিকে কিন্তু অনেক কিছু দেখার আছে। তাই বলবো যে আমাদের কলকাতায় এমনও কিছু জিনিস আছে যেগুলোর গুরুত্ব হয়তো আমরা ঠিকঠাক বুঝি না। এখানে এসে পড়লে তবে জায়গাগুলোর গুরুত্ব আমরা বুঝতে পারি। তাই বলবো যে ঘুরে দেখো, কলকাতাতে প্রচুর জায়গা আছে। হ্যাঁ, আজকে মানে সত্যিকারের আমরা এই মিউজিয়ামে শুধু আমরা দুজনেই এসেছি আজকে, কিন্তু মিউজিয়ামে কেউ নেই, মানে এখনো অবধি মানে কারণ আমরা নাম এন্ট্রি করতে গেলাম ঠিকানা বুঝতে পারি। হ্যাঁ, মানে সেরকম লোক এখানে আসেই না, কিন্তু আছে, অনেক কিছু দেখার আছে, ঘোরার আছে। আমরা তার জন্য আছি, তোমাদেরকে সন্ধান দেবো। বাট তোমরা এসো কিন্তু অবশ্যই দেখতে জায়গাগুলো, কারণ আমাদের শুধু ইতিহাসের বইয়ের পাতায় সব জিনিস পড়লে হবে না, আমাদের সব জিনিসকে ঘুরে দেখতে হবে, বাস্তবে সেই জিনিসগুলো উপলব্ধি করতে হবে। দেখো, ঘোরো, এসো।
আর এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর একটা টুকুস করে লাইকটা করে দিও। এই পুরোটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বংশতালিকা। রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়ের এই যে রাজা উপাধিটা, এটা কিন্তু দিয়েছিলেন দ্বিতীয় আকবর, মুঘল সাম্রাজ্য দ্বিতীয় আকবর, ঠিক আছে। এবং ওনাদের যে পূর্বপুরুষ মানে রাজা রামমোহন রায়ের যে দাদু ছিলেন, তার যে বাবা ছিলেন, ওনাদের অ্যাকচুয়াল টাইটেল কিন্তু ছিল কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওখান থেকে টাইটেলটা চেঞ্জ হয়ে রাজা রামমোহন রায় এসেছে, ওকে। আর রাজা রামমোহন রায়ের ছেলে ছিলেন হচ্ছে রমাপ্রসাদ, যিনি ছিলেন ভারতের প্রথম বিচারপতি। তোমরা কি এটা জানতে? কি বিশাল বারান্দা, পুরোনো দিনের সেই ডিজাইন, কি অসাধারণ স্ট্রাকচার। এইখানটা পুরো মিরর এফেক্ট মনে হচ্ছে, কি তাই না? আর সুবিশাল বাগান। আরেকটা কথা বলে রাখি, আমরা তো এখন সব কিছুই ক্যামেরা বন্দি করতে চাই, তাই ক্যামেরার জন্য এখানে আলাদা চার্জ আছে। মোবাইলে যদি শুধু ছবি তুলতে চাও তার জন্য 50 রুপিস এক্সট্রা পে করতে হবে, আর ক্যামেরা ইউজ করলে বা ভিডিও করলে আরও 100 টাকা এক্সট্রা দিতে হবে। এখানে কত গাছ আছে, এটা বেল গাছ, এদিকে কাঁঠাল গাছ, কত কাঁঠাল হয়েছে। মিউজিয়ামটা কিন্তু মেনটেন অ্যান্ড ক্লিন, আর অনেক কিছু দেখারও আছে। খুব সুন্দর জায়গা, তাই একটা ছুটির দিন দেখে তোমরাও চলে এসো। খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় সরকারি চাকরি ছেড়ে দিয়ে প্রথম যখন বাড়িতে এসেছিলেন, সেটা হচ্ছে মানিকতলায় বাগান বাড়ি, যেটা এই মুহূর্তে বর্তমানে 113 প্রফুল্লচন্দ্র রায় যে রোড আছে, যেখানে কলকাতা পুলিশের যে প্রদর্শনীশালা রয়েছে, সেটা ছিলেন হচ্ছে রাজা রামমোহন রায়ের প্রথম বাড়ি। আর যে দ্বিতীয় বাড়িটা সেটা হচ্ছে এই বাড়িটা, ঠিক আছে। এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের যে সরণি আছে সেই রাস্তার উপর এই বাড়িটা। আর একটা কথা, সেটা হচ্ছে 1815 খ্রিস্টাব্দে কিন্তু মানিকতলার যে বাগান বাড়িতে রাজা রামমোহন রায় প্রথম এসেছিলেন, ওই বাড়িতেই প্রথমবার তৈরি হয়েছিল আত্মীয় সভা, ওকে। অ্যাকচুয়ালি হুগলি জেলার রাধানগর গ্রামে 1772 খ্রিস্টাব্দের 22শে মে রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল ঠিক এই বাড়িটাতে। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের স্বনির্মিত মানে নিজের নির্মিত বাড়ির একটা ভগ্নাবশেষ, ঠিক আছে। মানে এটা তার একটা প্রতিকৃতি রূপ আর কি। আর এখানে ইভেন শোনা যায়, মানে বলা হয় যেটা, সেখানে এইখানে নাকি শ্মশানের নিকটে একটা সতী বেদী আছে, যেখানে ওনার ভাইয়ের স্ত্রী অলোকমঞ্জরী দেবী সহমরণে গিয়েছিলেন। ভাবতে পারো। বিভিন্ন চিঠি দ্বারা ভর্তি, চারিদিকে রাজা রামমোহন রায়ের হাতের লেখা। এটা কিন্তু রাজা রামমোহন রায়ের লেখা একটা চিঠি, এটা কিন্তু রাজা রামমোহন রায়ের নিজের হাতের লেখা। এখন আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দক্ষিণ ভারত থেকে আগত সুব্রহ্মণ্য শাস্ত্রীর সঙ্গে রাজা রামমোহন রায়ের বিচার সভা বসেছিল। সেটা হচ্ছে 1816 খ্রিস্টাব্দে বড়বাজারের বিহারীলাল চৌবের বাড়িতে। কিন্তু শেষমেশ, হ্যাঁ, তারই একটা প্রতিকৃতি, কিন্তু শেষমেশ এখানে রাজা রামমোহন রায় কিন্তু জিতেছিলেন। এবং এই তর্কযুদ্ধ দেখার জন্য শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু এখানে এসেছিলেন। পড়ে আছে, মানে অনেকটা বড় মিউজিয়াম প্লাস চারিদিকে সব বন্ধ অবস্থায় পড়ে আছে। মানে কত বড় এলাকা জুড়ে অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায়ের এই বাড়িটা ছিল।
হচ্ছে রাজা রামমোহন রায়ের যে পোশাক তার একটা প্রতিরূপ। এই নিচের এই টুপিটা চেনা যাচ্ছে, উনি যেটা পরতেন, মানে যে রকম পরতেন। অ্যাকচুয়ালি শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারি ছাপাখানায় যখন রামমোহন রায়ের লেখা বই ছাপা বন্ধ করে দেয়, তখন রামমোহন রায়ের নিজের একটা ছাপাখানা খুলেছিল, আর সেখানেই তার নিজের লেখাগুলো ছাপা হতো। পোর্ট্রেটটা বেশ সুন্দর, যে এঁকেছে সে দারুণ এঁকেছে। এগুলো সব আগেকার দিনের দরজা তো, মানে এক একটা বালাই কত বড় বড়, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তা সেই ছিটকিনিটা এখান থেকে সেই বিশাল। তোর হাত যাবে কি? আমার তো এইখানটাতে মানে ঠিকঠাক পা তুলে হাত যাচ্ছে। বিশাল বড়, আগেকার দিনের দরজা, আগেকার দিনের বাড়ির একটা অন্যরকম একটা ব্যাপার। এই জায়গাগুলো দেখলে না, মানে এই নিচের থেকে পাথরগুলো দেখলে না, আমার পুরোনো বাড়ির কথা মনে পড়ে যায়। মাত্র 9 বছর বয়সে রাজা রামমোহন রায় তখনকার যে উচ্চতর ভাষা ছিল পার্সি ভাষা এবং তার সাথে যে আরবি ভাষা ছিল তাতে শিক্ষা লাভের জন্য ওনাকে মাত্র 9 বছর বয়সে পাঠিয়ে দেওয়া হয় হচ্ছে পাটনাতে। এবং পাটনা থেকে যখন ওনার বয়স ছিল 12 বছর, তখন ওনার বাবা ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন কাশিতে। কাশিতে গিয়ে যখন তিনি মূল আরবি ভাষা এবং কোরআন এবং প্রাচীন আমাদের যে সংস্কৃত ভাষা ছিল সেই সংস্কৃত ভাষাতে তিনি হিন্দু ধর্ম আস্তে আস্তে লাভ করতে থাকেন। এবং তারপর তিনি আস্তে আস্তে বুঝতে পারেন যে একেশ্বরবাদ কী, এবং একেশ্বরবাদের প্রতি তার আস্তে আস্তে মানে যে আকর্ষণ সেটা আস্তে আস্তে ওনার তৈরি হতে থাকে। এবং পরবর্তীকালে তিনি হিন্দু দিগের পৌত্তলিক ধর্মাবলী বলে একটি বই লিখেছিলেন, কিন্তু আলটিমেটলি সেটা প্রকাশ পায়নি। এবং তারপরে যখন ওনার বাবা জানতে পারে রামমোহন রায়ের এই যে একেশ্বরবাদের সাথে যে মতবাদ, এবং ওনার বাবার সাথে এটার একটা আস্তে আস্তে ধীরে ধীরে মতভেদ তৈরি হয় দুজনের মধ্যে। এবং এই মতভেদ তৈরি হওয়ার জন্য 16 বছর যখন বয়স রাজা রামমোহন রায়ের, তখন তিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। 1803 সালে রাজা রামমোহন রায়ের বাবা যখন মারা যান, তারপর উনি ওনার যে নিজস্ব যে ধর্মমত সেইগুলো উনি প্রকাশ করতে, স্বাধীনভাবে ধর্মমত প্রকাশ করতে উনি সক্ষম হন, ঠিক আছেন। এবং তখন উনি যে বইটা লেখেন সেটা হচ্ছে তুহফাত উল মুহাইদিন, বাংলায় যেটা যদি সেটাকে আমরা বলা, সেটা হচ্ছে একেশ্বরবাদীদের জন্য একটি উপহার। এবং এটাকে আমরা সবথেকে ভালো ইংলিশে যে নামে চিনি সেটা হচ্ছে গিফট ফর দ্য মনোথেইস্ট। এই নামটা আশা করি অনেকেই শুনে থাকবে, গিফট ফর দ্য মনোথেইস্টস, ঠিক আছে। এবং যেটা বলা সেটা হচ্ছে এই যে বইটা অ্যাকচুয়ালি লেখা হয়েছিল হচ্ছে পার্সি ভাষাতে। এবং এই বইয়ের যে ইন্ট্রোডাকশন মানে ভূমিকাটা যেটা লেখা হয়েছিল, সেটা কিন্তু ইন্ট্রোডাকশনটা ভূমিকাটা লেখা হয়েছিল হচ্ছে আরবি ভাষাতে, ঠিক আছে। তো চলো, অনেক কিছু দেখার বাকি আছে এখন। অ্যাকচুয়ালি এইগুলো হলো রাজা রামমোহন রায়ের ব্যবহৃত জিনিসপত্র, উনি যেগুলো ব্যবহার করতেন সেগুলো সব এখানে সাজিয়ে রাখা আছে, খুব সুন্দর মিউজিয়াম। ব্যাপারটা এখানে পুরো জিনিসটা তৈরি করা আছে। এখানে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে 1830 সালের নভেম্বর মাসে কলকাতা বন্দর থেকে আলবিয়ন নামক জাহাজটি গিয়েছিল হচ্ছে কোথায়, ইংল্যান্ডের উদ্দেশ্যে। হ্যাঁ, ইংল্যান্ডের উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু 2 মাস বাদে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এসে জাহাজটা পৌঁছায়। এবং দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পৌঁছানোর পর যেটা হয়েছিল সেটা হচ্ছে ওখানে কিছু ফরাসি বিপ্লব হয়েছিল। যে ফরাসি বিপ্লব হচ্ছিল তার ত্রিবর্ণ পতাকা উনি ওখানে উড়িয়েছিলেন। এবং ত্রিবর্ণ পতাকা ওড়ানোর পর উনি যেটা বলেছিলেন সেটা অনেকে জানা থাকতে পারে বা জানা নাও থাকতে পারে, সেটা হচ্ছে গ্লোরি গ্লোরি অ্যান্ড গ্লোরি টু ফ্রান্স। এই কথাটা উনি অনেকবার বলেছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের মৃত্যু প্রতীকী, বা যদি আমরা ডেথ রেপ্লিকা বলি সেই জিনিসটা। তো উনি যখন মারা যান রাজা রামমোহন রায়, ডক্টর এশলিং যখন ওনাকে ভিজিট করেছিলেন তখন উনি এই জিনিসটা বানিয়েছিলেন অ্যাকচুয়ালি। তো
1888 সালে যখন শিবনাথ শাস্ত্রী ব্রিস্টল যখন গিয়েছিলেন, তখন ওনার হাতে রাজা রামমোহন রায়ের যত জিনিস ছিল, ওনার অ্যাক্সেসরিজ যা ব্যবহৃত জিনিসপত্র সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছিল। এবং 1909 সালে শিবনাথ শাস্ত্রী এই রেপ্লিকার যে অরিজিনাল ভার্সন যেটা আছে সেটা বঙ্গীয় সাহিত্য যে পরিষদ আছে সেখানে উনি দান করেছিলেন, এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে একটা রেপ্লিকা বানিয়ে এখানে রাখা হয়েছে। 1831 সালে রাজা রামমোহন রায় ওনার ছেলেকে নিয়ে যখন ইংল্যান্ডে উপস্থিত হলেন, ছেলের নাম হচ্ছে রাজারাম, ঠিক আছে, তখন ওনার ছেলে ছোট। এবার ইংল্যান্ডে যাওয়ার পর প্রায় 2 বছর ধরে তিনি অনেক জায়গায় ঘুরেছিলেন, কখনো বড় বড় রাজাদের সাথে, কখনো লাঞ্চ একসাথে করেছিলেন, খাওয়া দাওয়া করেছিলেন, বা অনেক জায়গায় ঘুরেছিলেন। তারপর 1833 সালের প্রায় সেপ্টেম্বর মাস এই সময়টা করে ব্রিস্টল যে শহর আছে ওখানে স্টেপলটন গ্রোভ, ওখানে জায়গাটা অ্যাকচুয়ালি ওখানে ওনার এক বন্ধুর বাড়ি আছে। তো ওনার বন্ধুর নাম ছিল হচ্ছে ডক্টর ছিলেন না, ওনার বন্ধুর নাম ছিল হচ্ছে ল্যান্ড কার্পেন্টার। তো ওনার বাড়িতে বেশ কিছুদিন থাকার জন্য শেষ টাইম একটু শরীরটা ওনার খারাপ করছিল, নির্জনে থাকতে চেয়েছিলেন একাকী কিছুদিনের জন্য, তখন উনি ওখানে থাকতে শুরু করেন। এবং সেপ্টেম্বর মাসের প্রায় 19 তারিখ করে ওনার শরীর খারাপ হয়, আস্তে আস্তে ওনার জ্বর ধরা পড়ে। এই সময় যে ডাক্তার ওনাকে দেখছিলেন ডক্টর এস্টলিন, আগেও বলেছি ডক্টর এস্টলিনের কথা, তো ডাক্তার ওনাকে আস্তে আস্তে দেখতে শুরু করে এবং 1800 জ্বর আস্তে আস্তে এত খুব বাড়াবাড়ি কন্ডিশনে ওনার পৌঁছে যায় এবং ওনার মাথায় শোনা যায় এত যন্ত্রণা হচ্ছিল। সেই সময় ওনার থেকে যন্ত্রণাকে রিলিফ দেওয়ার জন্য যন্ত্রণা থেকে ওনার মাথাতে জোঁক বসানো হয়েছিল, যাতে রক্তটা আর কি টেনে নিয়ে প্রেশারটা আর কি কমানো যায় মাথা থেকে। এবং ভয়ঙ্কর ব্যাপার। 1833-এর ডেটটা 27শে সেপ্টেম্বর শেষ রাতে আমাদের আধুনিক যুগের প্রতীক্ষিত, ভারতের আধুনিক যুগের প্রতীক্ষিত সেই সুদূর লন্ডনে প্রাণ ত্যাগ করলেন। তো সত্যি সেই তিনি যেগুলো করেছিলেন সেগুলো যদি সেই সময়ে দাঁড়িয়ে সেই যুগে দাঁড়িয়ে একটা মানুষ একা এত লড়ে গিয়েছিলেন, তাহলে আজকে আমাদের কি অবস্থা হতো? সেটাই হচ্ছে কথা। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা তার হয়তো সিকিভাগটুকু করতে পারি না, বা সিকিভাগটুকু আমাদের সাহস নেই মুখ ফুটে প্রতিবাদ করার জন্য। এটাই হচ্ছে কথা। আর তিনি সেই সময় দাঁড়িয়ে একা লড়ে গিয়েছিলেন সমস্ত সমাজ, সমস্ত দেশ, সমস্ত মানুষের বিরুদ্ধে, যখন গোটা ভারতবর্ষে একটা সেই তীব্র হিন্দুত্ববাদ, একটা বিশাল চরম বাজে মানসিকতা যখন চলছিল, আর তার সাথে ব্রিটিশদের অত্যাচার, সব কিছু একসাথে লড়াই করেছিলেন এই মানুষটা। সেটাই, এখানে না প্রচুর জিনিস, হিস্ট্রি লেখা, তারপর আঁকার মাধ্যমে প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস দেখানো হয়েছে। তো আমরা যতটা পেরেছি একটা ভিডিওতে দেখানো পসিবল আমরা দেখিয়েছি, বাকিটা দেখার জন্য তোমাদের এখানে আসতে হবে অবশ্যই। জায়গাটা খুব সুন্দর, শান্ত, নিরিবিলি, তো কেউ আসে না সত্যি কথা বলতে। আমি জিজ্ঞাসা করলাম ওনাদের থেকে, কোনো দিন হয়তো 30, 40, 50 জন চলে আসে, কোনো দিন হয়তো 5-10 জন আসে, এইরকম অবস্থা। মেবি আজকে হয়তো আমরা দুজন এসেছি, আরো কয়েকজন এসেছে। দুজনকে দেখলাম আজকে এসেছে। তো তোমরা সবাই এসো, আমরা একবার নিচের এই বাগানটাতে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চলো। আর এদিকে আছে একটা বাগান। এই জায়গাটা একটা দোলনা ছিল, শুনেছিলাম চুরি হয়ে গেছে। ইনফরমেশনটা কতটা ঠিক না ভুল তোমরা যদি জেনে থাকো তো জানিও কমেন্ট বক্সে। রাজা ব্যাপার কিন্তু একটা আছে, জায়গাটা, সেটাই হচ্ছে কথা। এই জায়গাটা এখানে এর পেছন দিকটা আমরা ওপর থেকে দেখেছিলাম, ওপর থেকে যখন দেখছিলাম না, এর পেছন দিকটা ওই পাঁচিলের একটা পুকুর ছিল। আমার মনে হয় যে এটারই মধ্যে ওই দিকে একটা জায়গা আছে, খুব কাটা, আর এইটা না পুকুরের ঘাট ছিল বোধহয়, পুকুরে নাবার হয়তো এখন পুকুরটা বন্ধ করে দিয়ে না এই ঘাটটা বোধহয় এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফাঁকা কামরা পড়ে আছে,
হ্যাঁ, এই ঘরগুলো আগে হয়তো কিছু হতো, হয়তো এখন কিছু হয় না। লোক থাকতো মনে হয়। এই মিউজিয়ামের মধ্যে কিন্তু ক্যান্টিনও আছে, মানে ক্যান্টিন মানে যেহেতু কলেজ আছে সেই জন্য ক্যান্টিন কলেজ আছে। আছে, ক্যান্টিন আছে, যারা ঘুরতে আসবে তারাও এখানে খেতে পারে। তো খাবার ব্যবস্থাও আছে, অনেকক্ষণ ধরে ঘুরে যদি খিদে পেয়ে যায় তো এখান থেকে খেয়েও নিতে পারো, যেমন আমরা খাচ্ছি। দামগুলো ঠিকঠাক রিজনেবল, কম, মানে এগ চাউমিন এখানে দেখতে পাবেন, এখানে প্রাইস লেখা রয়েছে, বলে দিচ্ছি 5 টাকা চা, প্রাইস, এই 10 নয় টাকা যে কফি, প্রচুর বেশি দাম। ঠিক আছে, 5 টাকার পরোটা, 10 টাকার ঘুগনি, চাউমিন 40 টাকা, ঠিক আছে, এরকম। এগ রোল 30 টাকা, অল্প অল্প দাম ঠিকঠাক আছে, ঠিক আছে, খেয়ে নিতে পারো। আমরাও খেতে বসেছি, একটুখানি খিদে আমরা পাচ্ছে। চাউমিন নিচ্ছি। আমরা পুরো মিউজিয়ামটা ঘুরে বাগান অংশটা লাস্ট দেখতে এসেছিলাম, ঘোরা কমপ্লিট হয়ে গেছে। বাগানটাও ঘুরে নিলাম, বাগানটা একবার দেখিয়ে দিই, মানে দেখিয়েছি ক্যামেরাতে পুরোটা, বাট আমরা যে জায়গাটায় বসে আছি আর সামনে যে ভিউটা আছে পুরোটাই একবার দেখিয়ে দিলাম। আমাদের বাড়ির সামনে এরকম একটা ভিউ থাকতো, আমাদের বাড়ির সামনেই ফ্ল্যাট, কিছুই দেখা যায় না। সেটাই, মানে আশপাশে হয়তো বাড়ি টাড়ি আছে, কিন্তু এই যে সারাউন্ডিংস যেটুকু অংশ রয়েছে, মানে বাড়ির যে প্রেমিসেসটা রয়েছে, সবুজ দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মেইন হ্যাঁ, কথা। বাড়ির মধ্যে একটা ছোট্ট এরকম সুন্দর একটা উঠোন, তার মধ্যে গাছপালা রয়েছে, খুব সুন্দর। তো তোমাদেরকে সবাইকে একটা কথাই বলবো, তোমরাও জায়গাটা এসো, ঘোরো, যার যার ইন্টারেস্ট সবার। হ্যাঁ, বলেছিলাম, তাও একবার বলে দিলাম, 85A রাজা রামমোহন রায় সরণি। কেউ যদি মেট্রো করে আসো তাহলে গিরিশ ভবন নামেও পরিচিত। হ্যাঁ, তাহলে গিরিশ পার্কে নেবে, তোমরা সোজা যে আমাদের বিবেকানন্দ রোডের ওই সিমলা ব্যায়াম সমিতির দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা দিয়ে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে মেট্রো, তাই তো? হ্যাঁ, যেটা দিয়ে আমরা চালতা বাগান আসা যায়। চালতা বাগান থেকে এসে ওদিক থেকে একটু ডান দিকে হেঁটে এলে পড়বে, বা ওদিকে শিয়ালদার যে কোনো বাসে আমার স্ট্রিটে নেবে, সিটি কলেজের দিকে হেঁটে আসলেও সিটি কলেজ ক্রস করে এসে তারপর পড়বে। যে কোনো দিক দিয়ে তোমরা আসতে পারো। 85A রাজা রামমোহন রায় সরণি, সিমলা ভবন। জায়গাটা এসো, সবার তো ইন্টারেস্ট থাকে না, বাট আমাদের খুব ইন্টারেস্ট ছিল, আমরা এসেছি, জায়গাটা ঘুরেছি। তোমাদের যাদের ইন্টারেস্ট আছে, যাদের দেখে ভালো লাগছে, মনে হচ্ছে জায়গাটা আসা যায়, একটা দিন ঘুরে আসা যায়, যেহেতু কলকাতার অনেক হিস্ট্রি জানার আছে, সেহেতু আসাই যায় সময় বের করে, ঠিক আছে। বেশিক্ষণ লাগবে না, 10 টাকা পার পার্সন টিকিট। আর ক্যামেরার জন্য হচ্ছে ছবি, মোবাইলে ছবি এর জন্য হচ্ছে 50 টাকা, মোবাইলে 50, আর ক্যামেরার জন্য 100 টাকা। আমরা 100 টাকার দিয়ে একটা টুক করে টিকিট কেটে নিলাম। সুবিধা হয় টিকিটটা কিনলে, ভিডিও ফটো তুলতে। ওনাদেরও সব কিছু মেনটেনেন্সের জন্য লাগে, তো পাশেই রাজা রামমোহন রায় কলেজ। চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা, ঠিক আছে? একটা লাইক করে দাও একদম, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা ইনস্টাগ্রামে আছে অবশ্যই ফলো করে দিও, ঠিক আছে? চলো, বাই। টাটা।